যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুর সমাধান চায় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে টালবাহানা কাম্য নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে প্রায় 15 মিনিট কথা বলেন। এ সময় নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্রুতই নির্বাচন হবে বলে আশাবাদী দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত প্রস্তাব জাতিসংঘকে পাঠানো হয়েছে। নানা ধাপে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো। তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। আমাদেরও সময় নির্দিষ্ট করা আছে। তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরও বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। গঙ্গা বা তিস্তা চুক্তি নিয়ে আলোচনায় গত 30 বছর ভারত কোনো ইতিবাচক সাড়া দেয়নি মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে কোনো বাহানা কাম্য নয়। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের তথ্য চেয়েছে ঢাকা। যাদের দেশে ফেরত পাঠানো হবে তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি সেটি জনগণের নয় বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ের পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে নতুন সংবিধান, জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বিকেলে নীলফামারী থেকে পঞ্চগড়ে আসে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ উপলক্ষে জেলার চৌরাঙ্গি মোড় এলাকা সাজানো হয় ব্যানার ফেস্টুনে। পথসভায় নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার চাই, তবে অবশ্যই মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগুতে হবে। আর গণ অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে আগে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। এ সময় নির্বাচন প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যে পুলিশ দিয়ে মধ্যরাতে নির্বাচন হয়েছিল সেই প্রশাসন ও পুলিশকে সংস্কার করা না পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি। এবং সেই পুলিশকে সংস্কার না করে আমরা আর কোন নির্বাচন আমরা আপাতত চাচ্ছি না। এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে সেখানে পথসভা করে দলটি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সব সংস্কার কার্যক্রমের উদ্যোগী বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আমির খসরু আরও জানান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার সহ শিক্ষা খাত, কৃষি খাত এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলাপ হয়েছে। এছাড়া বিনিয়োগের বিষয়েও কথা হয়েছে। এ সময় সব বয়সের মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।
বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। সুতরাং এবারও তাই হয়েছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা, 31 দফা এবং এটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এটাকে এবং এটা বাস্তবায়নের জন্য যে একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসছে। পিআর পদ্ধতি নির্বাচন আওয়ামী লীগকে পুনর্বাসনের অন্যতম কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে ক্ষমতায় টিকেছিল, তেমনি এখন কিছু দল সংস্কারের নামে রাজনীতি করতে চায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের হতাহতদের পরিবারকে সহায়তা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শহীদ জাহিদের ছোট ভাই জিসানের ক্যান্সার অপারেশনের জন্য 6 লাখ, সাবেক ছাত্রদল নেতা সাজিদুল ইসলামের স্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম কিবরিয়াকে 1 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পিআর পদ্ধতি টেস্ট টিউব নির্বাচন হিসেবে বিবেচিত হবে। সংস্কারের নামে মানুষের অধিকার হরণ দেশবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এটা হইতেছে যে পিআর সিস্টেম হলো যে সোজা কথায় ওই যে বানরের পিঠা ভাগের মতো, যাতে ঘোলা পানিতে আওয়ামী লীগ যাতে আবার অবতীর্ণ হইতে পারে। আওয়ামী লীগ তো মরে যায় নাই, সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ভোটও মরে যায় নাই। এই ঘোলা পানিতে স্বীকার করতে যে আবার আওয়ামী লীগকে আনার ব্যবস্থা করতেছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার রোধে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, এ বিষয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে রাজি হয়েছে সবাই। এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় শহরে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন নিয়েও বিএনপি সহ দলগুলো একমত হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা অপব্যবহারের বিষয়টি নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, এ বিষয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে সবাই। 50 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। রাষ্ট্রপতি যেন এককভাবে ক্ষমা প্রদর্শন করতে না পারেন, সেজন্য ভুক্তভোগীর অনুমতি ও সুপারিশ প্রক্রিয়া বাধ্যতামূলক করতে হবে বলে জানান এনসিপি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনাল কোডে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে, সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। বৈঠকে আলোচনা হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। দেশের প্রতি বিভাগে প্রধান বিচারপতির বেঞ্চ গঠনের বিষয়ে প্রস্তাবনা পেশ করা হয়। সংবিধানে আমাদের ইউনিট একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন ও রাষ্ট্রপতির ক্ষমার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার প্রস্তাবে রাজি বিএনপি। সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি। আমরা তার সাথে একমত। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা হবে কমিশনের পরবর্তী বৈঠকে। আছে কিন্তু মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমের অভিযোগ ওঠা সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মব সন্ত্রাস, কেএনএ কার্যক্রম সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়। সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাহিনীর চলমান অভিযানে বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে অভিযানে 2 জন মেজর পদমর্যাদার কেএনএ সদস্য নিহত হয়েছে। কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভোরের দিকে 2 জন
সদস্য কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। দেশ জুড়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত এক মাসেই 56 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জেলায়। সেই সাথে সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা গুম অপহরণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী জানায়, প্রমাণ মিললে দোষীদের ছাড় দেওয়া হবে না। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বা অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, যে কোনো মুহূর্তে মাঠে নামার মতো প্রস্তুতি তাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা। গত এক মাসে করোনায় মারা গেছেন 23 জন আর আক্রান্ত হয়েছেন 433 জন। করোনায় আক্রান্ত বেশিরভাগই ঢাকার বাইরের। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল। করোনার পাশাপাশি এই হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীও। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6500-এর বেশি মানুষ আর মারা গেছেন 22 জন। ডেঙ্গুতে ঢাকায় আক্রান্তের চেয়ে বাইরের রোগীর সংখ্যাই বেশি। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন চিকিৎসা নিতে। এক মাসের ব্যবধানে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জনের বেশি। ব্যথার পরের থেকে আবার ফিরে জ্বর, আস্তে আস্তে খালি জ্বর বাড়ে। প্লেটলেট 47,000 চলে যাওয়ায় আমারে মানিকগঞ্জ থেকে 2টা হসপিটাল থেকে সদর এবং মুন্নু থেকে আমারে বলে যে ডিএনসিসিতে ভর্তি হওয়ার জন্য। সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে রাত 9টার দিকে এখানে এসে ভর্তি হয়ে আমি। ফার্মেসি থেকে বললো যে 3 দিন হইলে আপনি টেস্ট করাইয়েন। তারপর তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টেস্ট করাইলাম। পরে একদিন পর সকালে রিপোর্ট আনতে গেলাম, দেখে ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গিটা প্রতি বছর আসে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের মাঝামাঝি বা তারপর, কিন্তু এবার কিন্তু একেবারে মিড জুন থেকে স্টার্ট হয়েছে এবং সংখ্যাটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু ভেরি মাচ অ্যালার্মিং। করোনায় আক্রান্ত রোগীও ভর্তি এই হাসপাতালে। কুমিল্লা, গাইবান্ধা, ময়মনসিংহ থেকেও উন্নত চিকিৎসার জন্য রোগীরা এসেছেন। অক্সিজেন সাপোর্ট লাগছে বেশিরভাগ রোগীরই। আদার দেন 3 ডেথ কেসেস আমাদের কিন্তু অ্যারাউন্ড 40% পেশেন্টকে অক্সিজেন দিতে হয়েছে। তো আমরা বলতে পারবো না যেটা সবাই বাই মাইল্ড বা মডারেট হচ্ছে, কারো কিন্তু এটা সিরিয়াসও হচ্ছে। ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমাদের দেখা গিয়েছে অ্যারাউন্ড 70%ই বাইরে থেকে এসেছে, আর ঢাকায় 30%-এর মতো। এবছর করোনায় আক্রান্ত 616 জনের মধ্যে এক মাসেই শনাক্ত হয়েছে 433 জনের আর মারা গেছেন 23 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যবস্থাপনা ও নানা অনিয়মে দুর্ভোগের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রোগী ও স্বজনদের অভিযোগ, নজরদারির অভাবে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালটি এখন দালালদের দখলে। প্রতিটি জায়গায় টাকা ছাড়া মেলে না কোনো সেবা। এছাড়া নোংরা পরিবেশ দুর্ভোগ বাড়িয়েছে আরও বেশি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের বিভিন্ন জেলার চিকিৎসার ভরসাস্থল। তবে নানা অনিয়মে হাসপাতালটি এখন রোগীদের কাছে দুর্ভোগের স্থান। রোগী ও স্বজনদের অভিযোগ, দালালদের দৌরাত্মে প্রতি জায়গাতে হতে হয় নাজেহাল। ভর্তি থেকে শুরু করে সব জায়গাতেই দিতে হয় টাকা। আবার ভর্তি হলেও দেখা মেলে না চিকিৎসকের, পাওয়া যায় না সরকারি কোনো ওষুধও। বলে যে আমরা ম্যানেজ করে দিতে পারবো, আইসি রুম ম্যানেজ করে দিতে পারবো, তাহলে আপনাকে কিছু টাকা লাগবে, 2-3 হাজার টাকা লাগবে, 4 হাজার 5 হাজার টাকা লাগবে। দেখতে আসে না, ওদের চাইতে মতন যেটা আমরা চাই সেটা পাইনি। ওরা লিখি দেয় কিনে এনে ব্যবহার করতে হয়। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পুরো হাসপাতালই হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। এসব বিষয়ে নজরদারি ও অব্যবস্থাপনাকে দুষছেন রোগীর স্বজনরা। বেড পাইতেছি না, তাহলে ফ্যান, লাইট, এগুলো তো অনেক সমস্যা আছে। বিশেষ করে আমাদের কথা হচ্ছে যে আমরা এই মেডিকেল দুর্নীতিমুক্ত আমরা চাই। অল্প কিছু টাকা দিয়ে আমি তাদেরকে ভর্তি করাইছি, এখন এতটুকু যদি আমি না দেই তাহলে তারা কোনো প্রকার অ্যালাউ করতেছে না। এর সঙ্গে আনসাররাও জড়িত। হাসপাতাল পরিচালক বলছেন, ধারণ ক্ষমতার বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। এছাড়া অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর স্বল্পতা আছে। আমাদের সরকারি এবং আউটসোর্সিং দুইটা মিলে আমাদের যেই পরিমাণ পরিচ্ছন্ন কর্মী আছে সেটা হলো আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। যে অনেক ক্ষেত্রে হয়তো বা কোনো এক শ্রেণী কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আপনি বললেন যেহেতু আমি ব্যাপারটা দেখব যে যদি কি এরকম থাকে যে এখানে মধ্যস্থতা করছে টাকার বিনিময়, সেটা আমি অবশ্যই দেখে আমি যথেষ্ট ব্যবস্থা নিব। 1000 শয্যার রংপুর মেডিকেলে গড়ে রোগী ভর্তি থাকে 2500-এর বেশি। দালালদের দৌরাত্ম্য ও ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি রোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হয় নারীর ওপর অ্যাসিড ছুঁড়ে মেরেছে এক দুর্বৃত্ত। এতে ওই নারী, তার ছেলে এবং মা দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গদখালি গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ 3 জন হলেন গদখালি গ্রামের রিপা খাতুন, ছেলে ইয়ানুর ও রিপার মা রাহেলা বেগম। পুলিশ জানিয়েছে ঝিকরগাছার মঠবাড়ি গ্রামের জসিমউদ্দিন পাশের গদখালি গ্রামে রিপাকে কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু রিপার রাজি না হয় রাতে তাদের বাড়ির জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারে জসিম। এতে ওই 3 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আশঙ্কা মুক্ত বলা যায়, বাচ্চার অবস্থাও আশঙ্কা মুক্ত বলা যায়, অথবা একটু ভোগান্তির শিকার হবে, আশঙ্কা মুক্ত। আর আমাদের কনসালটেন্ট যারা আছে ভিতরে, ওনারা ওয়ার্ডে ভর্তি আছে। দখলের কবলে বরগুনা পটুয়াখালীর রাখাইন জনগোষ্ঠীর শ্মশান উপাসনালয়। মুজিব আবাসন প্রকল্প এবং পাউবো ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে দখলের অভিযোগ রাখাইনদের। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েক দশক ধরেই ভূমিদস্যুরা রাখাইন পল্লীর জমি দখল করছে অভিযোগ তাদের। 1784 সালে প্রথম রাখাইন জনবসতি গড়ে ওঠে বাংলায়। আরাকান থেকে বঙ্গোপসাগর হয়ে বঙ্গে আসে এই জনজাতি। বরগুনার তালতলি লাউপাড়া গ্রামে 13টি রাখাইন পাড়া রয়েছে। 3 বছর আগে নিদ্রা খাল ঘেঁষা 1.5 একরের শ্মশান ঘাটের শবদেহ রাখার জায়গায় গড়ে তোলা হয়েছে একটি বাড়ি। এই ঘরটা কবে হয়েছে? ঘরটা হয়েছে 2 বছর প্লাস। অগজটি কয় সরকারি জায়গা আমরা উড়াইছে, আমরা বাধা দিয়েও তো হয়ে হোমনে না। ছোটবগি ইউনিয়নের ঠাকুরপাড়ায় রয়েছে প্রাচীন শ্মশান, সেখানে আছে বহু কবর। রাখাইন প্রতিনিধিরা বলছেন 74% শ্মশান দখলের থাবায় টিকে আছে মাত্র 15 ভাগ। 74% জায়গা জমি। তো এটার এখন নিয়ে সংকটটা কি নিয়ে? সংকটটা হইলে আবার একটু আস্তে আস্তে কমতে গেছে। আমি শ্মশান খাই না খাই, এটা আপনারা মাপিয়ে দেখেন, মাপিয়ে যদি আপনারা পান আমার কোনো আপত্তি নেই, আমরা নিয়ে যাই। কুয়াকাটার কালাচানপাড়ার 2.5 একর শ্মশান দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। দখলের থাবায় কুয়াকাটার 250 বছরের পুরনো শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের জমিও। কলাপাড়ার বালুচরে আটকে পড়া কয়েকশো বছরের পুরনো আলোচিত নৌকাটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বিহারের জায়গায়। রাস্তা থেকে 25 ফুট তারা দাবি করতেছে, বলে যে এই বিহারের মধ্যেও তাদের পানি উন্নয়ন বোর্ডের জায়গা রয়েছে। এখন আমাদের কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড তো বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক পরে আসছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ারও অনেক আগে, আমরা 100 বা 200 বছর আগে আমাদের এই প্রতিষ্ঠান। আদিবাসী অধিকার কর্মীদের দাবি কয়েক দশক ধরেই দখল হচ্ছে রাখাইনদের উপাসনালয় ও শ্মশান। শ্মশানগুলা, তারপর ওই আমাদের পুকুরগুলা, তারপর আপনার ওই বৌদ্ধ বিহারগুলা, এগুলো তো এইভাবে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে মানে দখল নিয়ে যাইতে স্যার। নগরায়নের ফলে জমি জমার দাম বেড়েছে এখানে, তো সেই কারণে এই যে যারা ভূমি দখলের সাথে জড়িত ওই চক্রটা আরও বেশি তৎপর হচ্ছে, যে জমি জমার দাম বাড়ার কারণে এই 60-এর দশক থেকে এখন পর্যন্ত চলমান আছে। কুয়াকাটায় একসময় 220টি রাখাইন পল্লীর বাসিন্দা ছিল কয়েক লাখ, তবে বর্তমানে 40টি পল্লীতে থাকে মাত্র 2500 রাখাইন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারগুলোয় এখনও চালের দাম বাড়তি, এছাড়া সবজির দামও বেড়েছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার উপরে। এ নিয়ে আলোচনাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি তো কারওয়ান বাজারে আছেন, আজকে সাপ্তাহিক ছুটির দিন, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সবজির দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন সব মিলিয়ে? আসলে আপনি যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহ ধরেই আসলে চালের বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে ঈদের পর থেকে সব ধরনের চালের দাম বেড়েছে। আমরা গত সপ্তাহে যে চাল দেখেছি 80 থেকে 82 টাকা বিক্রি হয়েছে, সেই চাল আজকে 88 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সরু যে চাল রয়েছে, অর্থাৎ মিনিকেট যে চাল রয়েছে, সেই চালও মোটামুটি 2 থেকে 4 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যেই চাল এর গত সপ্তাহে যে চাল 75 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, সেই চাল আসলে আজকে 80 থেকে 82 টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
এছাড়া চিকন মোটা যে চালটি রয়েছে অর্থাৎ স্বর্ণা যে চালটি রয়েছে এই চালও হলো গত সপ্তাহে আসলে বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকার মধ্যে, সেটি আজকে বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকার মধ্যে। অর্থাৎ আমরা দেখছি যে ঈদের পর থেকেই যেভাবে চালের দাম ঊর্ধ্বমুখী ছিল এখনো সে ঊর্ধ্বমুখী আছে এবং গত সপ্তাহের থেকে এই সপ্তাহে সব ধরনের চালে আসলে 2 থেকে 8 টাকার মতো বেড়েছে। এছাড়া রাজধানীতে বেশিরভাগ গত সপ্তাহের থেকে বেশিরভাগ মুরগির দাম আসলে আমরা বেশি দেখেছি। যে 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 সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে 300 টাকা, সেটি আসলে আজকে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল গত সপ্তাহে যেটি 150 থেকে 160 টাকা, সেই মুরগি আসলে আজকে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। অর্থাৎ বাজারে সব ধরনের মুরগি এবং চালের দাম আমরা বাড়তি দেখেছি। চালের দাম বাড়ার পিছনে আমরা কারণ হিসেবে যখন ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলেছেন যে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি চলছে এবং উৎপাদন পর্যায়ে ধানের দাম কিছুটা বেড়েছে, এ কারণে আসলে চালের দামটা বাড়তি। তবে যারা গ্রাহক রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা আসলে ক্রেতাদের এই দাবি আসলে তারা মানতে পারছেন না। তারা বলছেন যে যেহেতু এক ধরনের সিন্ডিকেট রয়েছে এবং সরকারের সেভাবে তদারকি এখানে নেই, এ কারণে আসলে বাজারগুলোতে চালের দাম আসলে প্রতিনিয়তই বাড়ছে। এছাড়া সবজির দাম যেটি বলছেন, আসলে গত সপ্তাহের থেকে সব ধরনের সবজিতে আমরা দেখেছি যে 60 থেকে 80 টাকার মতো, 60 থেকে 80 টাকা বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। যে সবজিগুলো গতকাল বা গত সপ্তাহে যে সবজিগুলো 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। চট্টগ্রাম কাস্টম হাউস গত বছরের চেয়ে এবার 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড করেছে, যদিও এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা কম। বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাবের ভেতর দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে শুল্কায়ন প্রক্রিয়াকে আরও সহজীকরণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস সদ্য সমাপ্ত অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে 75,462 কোটি টাকা, যা গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা বেশি। কাস্টমসের হিসাবে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ, পুরনো পণ্যের নিলাম প্রক্রিয়াকে বেগবান করা, আটক পণ্যে দ্বিগুণ শুল্ক আদায় বেড়েছে। তবে অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা, ফেনী কুমিল্লার বন্যা ও ডলার সংকটের মধ্যেও চলমান ছিল অর্থনীতির চাকা। ঢাকা চিটাগং মহাসড়ক এবং রেল লাইন, এটা তো বন্যার কারণে কিছুটা এটা যোগাযোগ ব্যাহত হয়েছে, ওই কারণে আমাদের কিছুটা এখানে জট ছিল। ডলারের একটি ইস্যু তো আছেই। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পরিস্থিতির কারণে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। সো এলসি যদি আপনার ওপেন না হয়, সেক্ষেত্রে তো এটা আমদানির পরিমাণটা কমে আসবেই। ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা বলা হলেও এখনো পর্যন্ত টেবিলে ঘুরে শুল্কায়ন করতে হয় তাদের। এছাড়া সার্ভার ত্রুটি কিংবা ধীরগতির ঘটনাও ঘটে হরহামেশা। এর মাঝেও রাজস্ব বৃদ্ধিকে ইতিবাচক বলছেন তারা। I congratulate for those improvements, but I think improvement ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে অথবা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের সাথে মিট আপ করা উচিত। আমরা যারা কাস্টমসের সহযোগী প্রতিষ্ঠান, আমরা উভয়ই আমরা কাজ করছি, সুতরাং কাস্টমসের বড় সাফল্য আমরা দেখতে পাচ্ছি, আগামীতে আরও বড় সাফল্য দেখবেন। 2024-25 অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি না হলে রাজস্ব আদায় আরও বাড়ত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পাক ভারত উপমহাদেশের মানুষ বিক্রি, আত্মবিক্রি ও দাস খাতে নিবন্ধিত দলিল উদ্ধার হয়েছে, যা কয়েকশো বছরের পুরনো, বৈচিত্র্যপূর্ণ ও কালের সাক্ষী। 1778 সালে কলকাতায় ছাপাখানা চালু হওয়ার আগে ও পরের পুরনো বাংলায় লেখা এসব দলিলের পাণ্ডুলিপি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। 35 বছরের মসমাত ও তার 9 বছরের কন্যা শিশু উম্বরাকে দাস হিসেবে 40 রুপিতে শ্রী সদারাম সম্মোহনের কাছে বিক্রি করেন শ্রী ভবানী নারায়ণ পাল। 1801 সালের এই কবলা দলিলের সাক্ষী 3 জন। 1999 সালে এমফিল গবেষক ডক্টর মোস্তফা আহাদ তালুকদারকে দলিলটির কপি দেন বগুড়ার তৎকালীন জেলা রেজিস্ট্রার ওসমান গনি। 9 বছরের দৌলতকে 8 টাকায় গোলাম হিসেবে বিক্রি করেন জমিয়ত খান হাওলাদার। বেচা কেনার দলিলটি সম্পাদন হয় 1764 সালের 20 নভেম্বর। সাংবাদিক SM ইমামের উদ্ধার করা দাসখত সংক্রান্ত আরও 2টি দলিল হাতে পান কুমিল্লা কোর্টের আইনজীবী ইসহাক সিদ্দিকী।
প্রথম দাসখতে উল্লেখ আছে, দেনার দায়ে 25 বছরের শেখ বিয়ানি নিজেকে ফয়েজউল্লাহর কাছে বিক্রি করেন 40 কাহান করিতে। দ্বিতীয় দাসখত পত্রে দেখা যায় শ্রী অনুপ রাম তার নিজ দাস শ্রী সানাই দাস ভিত্ত ও তার মা মসমত উরিদাসীকে খোরপোশ দিতে ব্যর্থ হয়। তারা 28 টাকায় বিনোদরাম ও সোনারামের কাছে আত্মবিক্রি হন। পূর্বে পাঠোদ্ধার করা এরকম আরও কিছু দলিলের উল্লেখ আছে এই আইনজীবীর লেখা বাংলাদেশের দাসতন্ত্র ইতিহাস গ্রন্থে। আর্যরা শুরু করেছেন ভারতীয় উপমহাদেশে যখন প্রবেশ করলেন, অনুপ্রবেশ করেছেন, তখনই এদেশের মানুষকে, ভারত উপমহাদেশের মানুষকে দাস আখ্যা দিয়ে অনুপ্রবেশ করেছিল। মানুষ বিক্রি ও দাসখতের এসব দলিল সংগ্রহ, পাঠোদ্ধার ও গবেষণার পাশাপাশি পুরনো বাংলা লিপির অনেক দলিলের পাঠোদ্ধার ও সম্পাদন করেছেন এই শিক্ষক। যখন এদেশে দাস প্রথা প্রচলিত ছিল তখন দাসখত দিত মানুষ, অর্থাৎ কেউ যদি টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করতে না পারত তখন তার বিনিময়ে সে নিজেকে দাস হিসাবে মালিকের কাছে ক্ষত লিখে দিত। এ ধরনের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এই দলিলগুলা, এই বালামগুলা স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে এটা সংরক্ষণ করা যেতে পারে এবং আমার জানা মতে আমাদের মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। আগে বাধ্যতামূলক না থাকলেও 1774 সালে ব্রিটিশ সরকার দাস বেচা কেনার দলিল নিবন্ধন বাধ্যতামূলক করে। সে সময় দলিলের রেজিস্ট্রেশন ফি ছিল 4 টাকা 4 আনা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নদী ভাঙন আতঙ্কে গাইবান্ধার সদর উপজেলার 5 শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের ফসলি জমি। বসতভিটা হারিয়ে আশ্রয়হীন অনেক বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড সমাধানের আশ্বাস দিলেও স্থানীয় উদ্যোগেই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে অনেক এলাকায়। গাইবান্ধায় 3 বছর ধরেই ভাঙনের প্রবণতা বেশি। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, করতোয়া নদীর তীর এলাকায় বর্ষা মৌসুমে আতঙ্ক বেড়েছে নদী তীরের বাসিন্দাদের। এখন আতঙ্কে দিন পার করছে 500 পরিবার। নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। 10-15টা বাড়িটা সব বাড়ি আসছিল, 15-20টা ঘর আসছিল, এখন ফের 20-30টা বাড়ি এখন ফের যাচ্ছে। এতদিন তো নদী ওই দিকে ছিল, এখন তো নদী অনেক দূরে ছিল, এখন সেগুলো দিয়ে জায়গা উঠে গেছে, আমার ঘরে বাড়ি ভাঙি যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডে কাগজপাতি দিয়েছি, তাদের বলছি, তারা 2বার করে আইসা ম্যাপে নিয়ে গেল, তে আশ্বাস দিল যে কাজ হবে। তো এখন আর তো পানি উন্নয়ন বোর্ড থেকে আর কোনো কিছু বুঝলাম না আমরা। পানি উন্নয়ন বোর্ড থেকে সমাধান না পেয়ে অনেক এলাকায় স্থানীয় উদ্যোগে চলছে বাঁশ বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা। কিন্তু এতে কতটা কাজ হবে সংশয় থেকেই যাচ্ছে তা নিয়ে। এই বাড়িঘর উদ্যোগ নিয়েছি আমরা, এই যে বান্ডাল দেওয়ার ছিল, এটা 2 বছর হলো কাজ করতেছি আমরা। ভাঙনটা আমরা বহুদিন থেকে চেষ্টা করেছি, আরো 2বার বান্ডাল দিছি, দেওয়ার পরে সে বাঁশগুলো তো নষ্ট হয়ে গেছে, আবার বাঁশ কিনছি, কিনে এলে বান্ডালগুলো দিছি, মানে কামনা গেছেন বহু টাকা খরচ হয়ে গেছে। ভাঙনের হুমকিতে থাকা 35 কিলোমিটার এলাকা সংস্কার করা হয়েছে। অসমাপ্ত 22 কিলোমিটার সংস্কারে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়। ডিপিপিগুলো আছে, এগুলো অনুমোদন এবং বাস্তবায়িত হলে যমুনা কেন্দ্রিক যে সুন্দরগঞ্জ এবং সদর উপজেলায় প্রস্তাবিত প্রকল্পে যে আমরা নদী ভাঙন এলাকাগুলো চিহ্নিত করেছি, সেগুলো সম্পূর্ণ নদী ভাঙনের ঝুঁকিমুক্ত হবে। 3 বছরে গাইবান্ধার 4 উপজেলার নদী তীরের অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান এবং 15,000 পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।